বর্তমান সময়ে নির্বাচন ঘোষণার পর যুদ্ধকালীন তৎপরতায় সব প্রার্থীরা নির্বাচনী প্রচার সারছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা পেয়ে গেছি ব্যস্ততম প্রার্থী তৃণমূলের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিপ্লব মিত্রকে। তাকে প্রশ্নবান অনুষ্ঠানে স্বাগত। সবার আগে জানতে চাইবো বিপ্লব বাবু, গত 5 বছরে আপনি বিধায়ক তো ছিলেন, সেই সঙ্গে মন্ত্রী ছিলেন। মন্ত্রী হিসেবে এবং বিধায়ক হিসেবে এলাকায় কি কি উন্নয়ন আপনি উল্লেখযোগ্যভাবে করেছেন? আমাদের যে এলাকা আছে সেটা বংশিয়ারি, হরিরামপুর এবং আমাদের বুনিয়াদপুর শহর, এটা নিয়েই আমার বিধানসভা। এই বিধানসভায় আমাদের 6টা অঞ্চল পড়ে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকা হচ্ছে হরিরামপুরে এবং 4টা গ্রাম পঞ্চায়েত পড়ে বংশিয়ারিতে, আর বুনিয়াদপুরে শহরের 14টা ওয়ার্ড। এই টোটাল নিয়ে আমাদের এই 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্রটা চলছে। আমি নির্বাচিত হওয়ার পর প্রথম 5 বছরে যা করেছি পরবর্তীকালে 21 সালে এসে আমি আরো প্রচুর কাজ আমরা করে দিয়েছি। যেমন বাকি যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো সবটাই আমি এর মধ্যে প্রায় বড় রাস্তাগুলো করে দিয়েছি। 1 কিলোমিটার এবং তার চাইতে বড় রাস্তাগুলো এখন বংশিয়ারি হরিরামপুরে প্রায় নেই বললেই চলে। 2-1টা যদি কোথাও ছাড়া পড়ে আলাদা ব্যাপার, যেটা আমাদের হয়তো নজর এড়িয়ে গেছে। তা বাদে প্রত্যেকটা রাস্তাকে আমরা পাকা করে দিয়েছি। পানীয় জলের পাইপ পাতার কাজ শেষ আমার বিধানসভা কেন্দ্রে। বেশ কিছু এলাকাতে অলরেডি পাইপ দিয়ে বাড়িতে জল, পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত, ফ্লোরাইড মুক্ত জল, খাওয়ার জল আমরা দেওয়ার ব্যবস্থা এর মধ্যে চালু করে দিয়েছি। যেটা চালু করা সম্ভব হয়নি সেটা নির্বাচনের পর যদি মানুষের রায়ে আমাদের সরকার তৈরি হয় তাহলে আমরা এই কাজগুলো যুদ্ধকালীন ভিত্তিতে করে দেব। সম্প্রতি কিছুদিন আগে এখানে বুনিয়াদপুরে সভা করেছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকে তিনি বলেছেন যে আপনার বিধানসভা কেন্দ্রে সেভাবে কোনো উন্নয়নই হয়নি। এ বিষয়ে আপনি কি বলবেন? এখন সুকান্ত বাবুর কাছে উন্নয়ন মানে কি আমি জানি না। ওনার কাছে তো আমি যতদূর জেনেছি তাতে হচ্ছে উন্নয়ন মানে কোনো একটা প্রজেক্ট যেটা হলে 50,000 ছেলে মেয়ে বেকার চাকরি পেত, সেই প্রজেক্টটাকে প্রথমেই বাতিল করে দিতে হবে, যাতে ওই 50,000 ছেলে মেয়ে কখনই বেকারত্ব তাদের না ঘটে, তারা চাকরি বাকরি কর্মসংস্থানের সুযোগ না পায়। এটা যদি ওনার মিনিং হয় তাহলে আমি ওনাকে আর এই ব্যাপারে কিছু বলতে চাইছি না। কেন্দ্রমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কতটা উন্নয়ন করেছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে কি বলেন? আমি তো নিজে কোথাও একটা রাস্তা দেখিনি, পানীয় জলের প্রকল্প দেখিনি, একটা স্কুল দেখিনি, একটা কলেজ দেখিনি, একটা ITI কলেজ দেখিনি, একটা পলিটেকনিক কলেজ দেখিনি, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখিনি, অথবা মেডিকেল কলেজ দেখিনি। কোনো জায়গাতে সুকান্ত বাবুর হাতের ছোঁয়া কোথাও লেগেছে উন্নয়নে এখনো পর্যন্ত কিন্তু আমার চোখের দৃষ্টিতে কোথাও পড়েনি। এবার ভোটে সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো SIR এ এবার দেখা যাচ্ছে যে একটা বড় অংশের ভোটারদের নাম হয় ঝুলে রয়েছে, বিচারাধীন রয়েছে, না বাতিল গেছে। তার মধ্যে সংখ্যালঘুদের একটা বড় অংশ রয়েছে। কি মনে করছেন এটা ভোটে কতটা? নিঃসন্দেহে এটা একটা মোটিভেটেড, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত একটা ষড়যন্ত্র প্রচেষ্টা, যেটা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি দল তারা এটা আরম্ভ করেছে এবং এই কাজটাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে আমাদের সর্বভারতীয় যে ইলেকশন কমিশন আছে
সেই ইলেকশন কমিশনকে ইনফ্লুয়েন্স করে তারা কাজে লাগাচ্ছে পশ্চিমবাংলায়, যার ফলে মানুষ পশ্চিমবাংলায় একটা বিরাট বড় বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমাদের এই জেলাতেই, ছোট জেলা, তাতেই 1 কোটির উপরে, 1 কোটি প্রায় 40 লক্ষ লোকের নাম অলরেডি কিন্তু হয় বাদ গেছে, ডিলেটেড হয়েছে, অথবা তাদের হচ্ছে ওই অ্যাডজুডিকেশনের কেস বলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার বলে স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ লোকগুলার নাম উঠতে দেওয়া হয়নি। এবং আমার বিধানসভা কেন্দ্রে পার্টিকুলারলি এখানটায় আমরা দেখেছি যে 1,32,000 মানুষের নাম এখানটায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে তো আপনার এখানে প্রায় 47% সংখ্যালঘু ভোট, সেখানে যদি এত বড় মার্জিনের সংখ্যালঘুদের নাম বাদ যায় বা বিচারাধীন থাকে, তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে কি বিজেপির কোনো বিশেষ সুবিধা হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই তো সুবিধা তো একটু হবেই। কারণ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেহেতু আমাদের সাপোর্ট করেন বেশিরভাগটা, সবাই না করলেও বেশিরভাগটা করেন, তো সেই নামগুলো যখন বাদ পড়ছে তখন স্বাভাবিকভাবে সে মানুষরা ভোট দিতে পারবে না আমাদের। এবং ওরা এইটাই চাইছে, এটাই ষড়যন্ত্র করছে। এভাবে বাংলায় ব্যাকডোর দিয়ে, পিছন দিয়ে ওরা বাংলার ক্ষমতায় আসতে চাইছে। এবার বিজেপি প্রার্থী আপনার হয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপি দল এবং সেই প্রার্থী সম্পর্কে আপনার কি মত? আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীর ব্যাপারে আমি কখনো কোনো সমালোচনার মধ্যে যাই না, এটা আমার কালচারের মধ্যে পড়ে না। সুতরাং তিনি একটা আমার বিরোধী রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন, সুতরাং আমি প্রার্থীর ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কোনো কমেন্ট করব না। এই আপনার হয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রচার করে গেলেন, আগামী 11 তারিখে কুশমন্ডিতে প্রধানমন্ত্রী আসছেন, সেটার কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? আমার বিধানসভা কেন্দ্রে খুব একটা পড়বে না। এখন কুশমন্ডি বিধানসভায় কতটা পড়বে আমার অতটা ব্যক্তিগতভাবে বলা সম্ভব নয়। তবে সবাই জানে যে প্রধানমন্ত্রী মাঝে মাঝেই আসছেন এখন বাংলায়, আর এখন ইলেকশন শুরু হয়েছে। ওনাদের অনেক মন্ত্রী এখানটায় একদম ইলেকশন পর্যন্ত থাকবে বলে ঘরবাড়ি ভাড়া করে নিয়েছে, ব্যবস্থা করে নিয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী আসতেই পারে, এটাই স্বাভাবিক ধরে নিতে হবে। আপনার নির্বাচনী ক্ষেত্রে এবছর মানে এবারে সোনাপাল তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং নমিনেশনও জমা দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা কতটা ভোট কাটতে পারে বা ছাপ পড়তে পারে বলে? 21 সালে সোনাপাল বিজেপিতে ছিল, সে প্রাণপণ চেষ্টা করেছে ওদের প্রার্থীকে জেতানোর জন্য, বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য, কিন্তু তারপরও 23,000-এর মতো ভোটে বিজেপির প্রার্থী হেরে গিয়েছিল 21 সালে, যখন ওরা বলছিল গভর্নমেন্ট আমরা তৈরি করে ফেলছি। এখন ওই গভর্নমেন্ট আমরাই তৈরি করছি বলে আওয়াজ তুলেছে। আমার মনে হয় ওই বাড়ির মতন একই অবস্থা হবে। সুতরাং এমনি কে সোনাপাল আসলো না গেল এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বুনিয়াদপুর আপনার যে নির্বাচনী ক্ষেত্রের মধ্যে রয়েছে শহর, সেখানে দেখা যাচ্ছে যে বিগত দিনের ট্রেন্ড দেখা যায় যে শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমে, সেভাবে লিড করতে পারে না, বিজেপি লিড করে। এবারে কি আপনারা চিন্তা ভাবনা করেছে, এবার কি কোনো আমরা তো চিত্র বদল হবে? ওরা তো কাজ করেনি এখনো পর্যন্ত। 1 টাকার কাজ আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এলাকাতে কাজ করেনি। তিনি 7 বছর প্রায় হতে চলল তিনি এমপি হয়ে আছেন। তিনি নিজেও 5 কোটি টাকা করে বছরে পান। তা বাদে ওনাদের গভর্নমেন্ট বিভিন্ন খাত থেকে টাকা এনে বিভিন্ন জিনিস করতে পারেন উনি, কিন্তু 7 বছরে কোনোদিন দেখিনি উনি একটা ছোট রাস্তা মিউনিসিপ্যালিটি এলাকায় করে দিয়েছেন, অথবা কোনো মিউনিসিপ্যালিটির মানুষের সেখানটায় স্বার্থে কোনো কাজ সেটা তিনি কোনোদিনই আজ পর্যন্ত করেননি। 1 টাকা বললাম কাজ কোনোদিন করেননি বুনিয়াদপুরে। কি করে মানুষ এখনো ভোট টোট দেয় আমার ধারণা নেই।
কিন্তু বেশি দিন চলবে না, কারণ মানুষও বুঝবে যে কে শত্রু আর কে মিত্র। আপনি তো শুধু হরিরামপুরে দাঁড়িয়েছেন এমন ব্যাপার না, আপনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন এবং গোটা জেলাকে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দেন। সেই নিরিখে গোটা জেলায় এবার কিরকম ফল হতে পারে? আমরা ভালো রেজাল্ট করব। আমাদের দেখুন, গতবার 3টা ছিল, এবার আমাদের সিট বাড়বে এবং আমার ধারণা আছে যে আমরা বেশিরভাগ সিট আমরা এবার দখল করব, যেটা গতবার সমান সমান হয়ে গেছিল। এবার আমরা বেশিরভাগ সিট আমরাই নিব, 6টা সিটের মধ্যে, এবং আমাদের প্রার্থীরা জয় হবে। এই যে একটা টার্মে তো সব কাজ করা সম্ভব হয় না, কিছু কাজ বাকি থাকে, আবার কিছু নতুন কাজ আসে। সেই নিরিখে দাঁড়িয়ে এবার যদি আপনি জয়যুক্ত হন, কোন কাজগুলোকে মূলত প্রাধান্য? আমি আজকে এখানটা থেকে সেই কথাটা বলবো না, এই কারণে যে আমরা একটা লিফলেট অলরেডি তৈরি করছি এবং 3-4 দিনের মধ্যে এটা প্রকাশ্যে আসবে। তাতে আমি বলেছি কি কি কাজ আমরা প্রধান কি কি কাজ করেছি আর কোন কোন কাজ আগামী দিনে করতে চাই। সুতরাং এটা লিফলেটটা যখন বেরোবে তখন মানুষ ওটা দিয়ে জানতে পারবে যে আমি কি কি আগামী দিনে মেন কোন কোন কাজ করতে চাইছি। 2021 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবার 2026 সাল, দুবারই প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেক্ষাপট হিসেবে কোনটা মনে হচ্ছে? সেবার শক্ত ছিল না এবার শক্ত মনে হচ্ছে তুলনামূলকভাবে নির্বাচনে? না, ওবার যেটা ছিল ওবার অন্য একটা সিচুয়েশন ছিল, এবার সেই ধরনের সিচুয়েশন নাই। এই সিচুয়েশনটা অন্য, ভোটার লিস্টের থেকে নাম কেটে দেওয়া হচ্ছে আমাদের ভোটারদের। এইটা আমাকে গতবার ফেস করতে হয়নি, এবার এটা ফেস করতে হচ্ছে। তো সুতরাং এবার ভোটাররা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে নিঃসন্দেহে ওকে ভোট দেবে না, আমাকেই ভোট দেবে। সর্বশেষ প্রশ্ন, যে আপনার কাছে একবারে এক লাইনে জানতে চাইবো যে আপনার জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী এবং ফলাফল মানে কত মার্জিন কিরকম থাকবে যদি জয়? আমিও 100 ভাগের মধ্যে 100 ভাগ আশাবাদী এই সিট থেকে জিতবো। কারণ 24 সালেও সামগ্রিকভাবে হয়তো সামান্য ভোটের ব্যবধানে আমি লোকসভাতে হেরেছিলাম, কিন্তু এই বিধানসভা কেন্দ্রে কিন্তু আমি জিতেই ছিলাম, অনেক ভোটেই জিতেছিলাম। তো সুতরাং এই সিটে আমার হারবার কোনো জায়গা দেখিনি, কারণ মানুষ, আমি যে উন্নয়নের কাজ করেছি সেটা মানুষ দেখেছে এবং মানুষ আমাকে সমর্থন দিবে বলে আমার বিশ্বাস আছে এবং আমি 30,000-এর বেশি মার্জিনে আমি জিতবো এখান থেকে। এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চলবে এবং তার সামনে ভোট হবে, সেখানে সাধারণ জনগণের জনমত সেই বাক্সে বন্দী হবে, তারপরে ফলাফল 4 তারিখে বেরোবে। তারপরে আমাদের দেখা যাবে যে কোন প্রার্থী কোথায় কতটা ভোটে জয়লাভ করছে। সেই সময়ের দিকে আমাদের নজর থাকবে, ততক্ষণ আপনাদের নজর থাকবে কুইন স্টুডিও।